সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, দেখে নেই আজ কি থাকছে আপনাদের জন্য বিচিত্রায়। শুরুতেই দেখব লোকনাট্য দল পদক প্রদান, এরপর থাকছে কবি তাইবুন নাহার রশিদ স্বর্ণপদক প্রদান, আরও রয়েছে নাটক আলেয়া, পাশাপাশি থাকছে মঞ্চকথার আয়োজনে একক বক্তৃতা, এরপর রয়েছে সাউথ ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল, আরও থাকছে একটি একক চিত্রকর্ম প্রদর্শনী। সবশেষে দেখব নাটক তীর্থযাত্রী। আনুষ্ঠানিকভাবে দেয়া হলো লোকনাট্যদল পদক 2021-22। শিল্পকলা একাডেমিতে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দেশের 6 গুণী নাট্যজনকে সম্মাননা প্রদান করেন অতিথিরা। চোরা কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ে পানি। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। 6 জুলাই শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রধান মিলনায়তনে লোকনাট্যদল পদক 2021-22 প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নাট্যদল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব 21 পদক ও স্বাধীনতা পদকে ভূষিত মঞ্চ সারথী আতাউর রহমান। সভাপতিত্ব করেন লোকনাট্য দলের অধিকর্তা, গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকাত আলী লাকি। তো আমি একবার নাটক করতে করতে হঠাৎ করে অমুকের পাঠে সন্তুষ্ট হয়ে একজন আমাকে একটা মেডেল দিল, ব্রোঞ্জের মেডেল। তো 7টা মেডেল আমি পেলাম। রূপা ছিল মাত্র 2টো, আর ব্রোঞ্জ এবং পিতলেরই ছিল। তো আপনাদের কানে কানে বলি, কেউ কেউ বলবেন না। সেটি হলো একবার ঢাকার সিনেমা দেখতে, পয়সা তো নাই, 7টা মেডেল বিক্রি করলাম, বিক্রি করে পয়সা নিয়ে এসে ঢাকায় সিনেমা দেখলাম। আমি সিনেমার এত পোকা ছিলাম, ডাক্তার বলবে, অনেকে বলবে আমি অনেক সিনেমা দেখেছি, অনেক, কতটি ম্যাটিনি শো 12টা, নুন শো 3টা, ইভিনিং শো 6টা, নাইট শো 9টা। এইটাও একটা না, একদিনে দেখেছি 4টা সিনেমা। এত ছবি দেখতাম, এত কিছু কথা তো বলতে শুরু করা উচিত, কোন দিন আবার আন্ডারগ্রাউন্ডে চলে যায়, এটা ঢাকায় বন্ধুরা বলে। তো যাই হোক, আমি বাংলাদেশটা আমার কাছে মনে হয় অসাধারণ একটি দেশ, যে দেশটা বিশ্ব জয় করতে পারে। স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্র বাংলাদেশে দাঁড়িয়ে থেকে এনারা কাজ করে পুরস্কৃত হয়েছেন। আমিও পুরস্কার পেয়েছিলাম, সেটা বলেই শেষ করব। লোকনাট্য দল পদক আমাকে দেওয়া হয়েছিল আমার চেয়ে অনেক গুণী, একেবারে হিমালয় সম এক ব্যক্তি, অধ্যাপক কবির চৌধুরী, তার সাথে আতাউর রহমানকে যুক্ত করা হলো 1993। অতিথিদের আলোচনা শেষে 6 গুণী নাট্যজনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন প্রয়াত ডক্টর এনামুল হক, প্রয়াত SM মহসিন, আরহাম আলো, শাহদার হোসেন খান, সৈয়দ দুলাল ও কঙ্কন দাস। পদক প্রদান শেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পর্বে শুরুতে ছিল ঢাক ঢোল নৃত্য। এমন সময় ওই যে তারা আসতেছে যাচ্ছে, তুমি ভয় পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, পেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁদছে থর থর। এরপর হয় লোকনাট্য দল প্রযোজিত বিভিন্ন নাটকের গান। তারপর পরিবেশিত হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ অবলম্বনে নৃত্যালেখ্য, যার ভাবনা ও পরিকল্পনা ছিলেন লিয়াকাত আলী লাকি। পরিবেশনায় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু নৃত্য দল।
নাটক রচনা ও কথা সাহিত্যে বিশেষ অবদানের জন্য এবছর কবি তাইবুন নাহার রশিদ স্বর্ণপদক পেলেন ডক্টর লিপি মনোয়ার। 5 জুলাই শুক্রবার বাংলাদেশ লেখিকা সংঘের সুবর্ণ জয়ন্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে দিনব্যাপী আলোচনা, পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ডক্টর লিপি মনোয়ারের হাতে পদক তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নভেল এমপি। লেখিকা সংঘের সভাপতি প্রফেসর অনামিকা হক লিলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ, দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বদেব চৌধুরী, কবি নাসির আহমেদ, কবি দিলারা হাফিজ। বহুমুখী প্রতিভায় উদ্ভাসিত লিপি মনোয়ার লেখালেখির জগতে এক সুপরিচিত নাম। একাধারে যিনি লেখক, নাট্যকার, প্রযোজক ও সুসংগঠকও। এই যে আমরা সাহিত্য, ভাষা নিয়ে কাজ করছি, আমাদের জন্য কিন্তু এটা এক ধরনের অনুপ্রেরণা এবং ভালোবাসা। লেখিকা সংঘ তার 50তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে আমার সাহিত্য কীর্তির জন্য যে আমাকে মনোনয়ন করেছে, আমি এই জন্য কৃতজ্ঞতা জানাই। তাসনুবা মোহনার সঞ্চালনায় অতিথিদের আলোচনা ও পদক প্রদানের পর অনুষ্ঠানে গান পরিবেশন করেন ডক্টর নাশিদ কামাল ও গণমুখী গানের শিল্পী শায়ান। সম্প্রতি শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হল কাজী নজরুল ইসলাম রচিত জনপ্রিয় নাটক আলেয়া। নাটকটি নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। জুন মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হল বাঁশরী, একটি নজরুল চর্চা কেন্দ্র প্রযোজিত নাটক আলেয়া। যাচ্ছি সম্রাট, আকাশের দেবী আর মাটির মানুষ যখন নিরিবিলি কথা কওয়ার জন্য মুখ চাওয়াচাই করে, তখন সবচেয়ে মুশকিল হয় কৃষ্ণ। বেচারা লজ্জার দায় এড়াতে স্বর্গেও উঠে যেতে পারে না, আবার পৃথিবীতেও নেমে আসতে পারি না। আমি যাই গো। নাট্যকার কাজী নজরুল ইসলাম রচিত এবং বাঁশরী রেপারেটরি থিয়েটার পরিবেশিত আলিয়া নাটকটি গড়ে উঠেছে রাজা মিনকেতু এবং অপরাপর রাজ্যের রানী জয়ন্তীর প্রেমকে ঘিরে। তুমি কে? গোলাপ বুঝি? বাহ, যেমন রং তেমনি শোভা, ছোটে গালে লাল আভা যেন একেবারে ঠিকরে ঠিকরে পড়ছে। আর তুমি তুমি বুঝি ইরানি নার্গিস ফুলের পাপড়ির মতোই তোমার চোখ। ওরে বাবা, কোনো তো নয়, যেন বাঁকা তলোয়ার, তারই নিচে ওই চকচকে চোখে যেন তলোয়ারের ধার। রাজা মিনকেতু চায় রাজ্য ও হৃদয় জয় করতে, অপরদিকে রানী জয়ন্তী চায় মিনকেতু রাজ্য ও হৃদয়কে জয় করতে। এই যুদ্ধ ও ভালোবাসার টানা পড়ে নিয়ে গিয়ে যায় আলিয়া নাটকের কাহিনী। কাহিনীতে দেখা যায় নারীর ক্ষমতায়নের সমান্তরালে যুদ্ধ নয়, অস্ত্র নয়, হিংসা, দেশ নয়, প্রেমই শেষ পর্যন্ত জয়ী হয় আলিয়া নাটকে। ওরা নন্দী নয় কৃষ্ণা, ওরা আমার প্রমোদ সহযোগী। আমি রাধার মহিমার মুখোশ বসিয়ে এই প্রমোদ কেমন আসি ওদেরকে নিয়ে একটু আনন্দ করতে। আনন্দ আমি জানি সম্রাট যে নারী জাতিকে অবমাননা করবার জন্যই হয়তো আমাকে, একজন নারীকে, আপনার সাম্রাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে বিদ্রুপ করেছেন, অথবা এ হয়তো আপনার একটা খেয়াল। নাটকটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে রমিজ রাজু, শারমিন সঞ্জিতা খানম, এ কে আজাদ সেতু, সৈয়দা শামসিয়ারা, দীপু মাহমুদ সহ অনেকে। আমি যতটুকু জেনেছি যে এই নাটকটি কবির রচনা 1930 সাল, এবং সে সময়ে এই নাটকটি সতু সেন নির্দেশনা দিয়েছিলেন। তারপরে কিন্তু এই নাটকটি আর মঞ্চায়ন হয়নি, এবং এই প্রথম আমরা বাংলাদেশে বাঁশরীর উদ্যোগে এই নাটকের মঞ্চায়ন শুরু করেছি, এবং নাটকটা আমি নির্দেশনা দিচ্ছি। এটা আমার জন্য একটা বড় সৌভাগ্য, এবং আমি মনে করি যে এটা একটা গর্বের ব্যাপার। 1934-35 সালের দিকে কলকাতায় মঞ্চস্থ হয়েছিল, এবং তখন এটা কলকাতার সেই সময়ের দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল। তারপরে বহু বছর এই নাটকটি আর মঞ্চে আসেনি। আমরা বাঁশরীর পক্ষ থেকে এই নাটকটি এবার মঞ্চে নিয়ে আসছি। বাঙালি সংস্কৃতির সহজিয়া উত্তরাধিকার শিরোনামে একক বক্তৃতার আয়োজন করে মঞ্চকথা। বাঙালি সাংস্কৃতিক জীবনের সূচনা সুদূর অতীতে।
কালে কালে গ্রহণ বর্জনের মাধ্যমে তা রূপান্তরিত ও ঋদ্ধ হয়েছে, আবার কখনো ধর্ম অধর্মে সংহার শোষণে বিপন্ন হয়েছে, কিন্তু কখনোই সহজিয়া ধারা থেকে বিচ্ছিন্ন হয়নি। তাই 5 জুলাই শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এ বিষয়ের উপর একটি লেকচার ওয়ার্কশপের আয়োজন করে মঞ্চকথা। আমরা বাঙালি তো কথা বলতে পছন্দ করি, জোর করে লোকজনকে কথা শোনাই, লোকজন শুনতে না চাইলেও আমরা জোর করে শোনাই। কিন্তু আজকে প্রথম একটা ঘটনা ঘটতে যাচ্ছে, যেখানে যিনি বক্তব্য রাখবেন লোকজন যদি তার কথা শুনতে চায় টিকিট কিনে সেটা দেখতে হবে। তাই আমি শুনে খুবই আনন্দ পেয়েছি এবং সেই জন্য খুব আগ্রহ নিয়ে আসছি দেখার জন্য কী হয় ঘটনাটা। আমাদের যে সংস্কৃতির যে পূর্বাপার যে বংশ পরম্পরা, ইতিহাসের পরম্পরায় আমরা এই পর্যন্ত এসেছি, এটা আমাদের পরিষ্কার একটা জানা থাকা দরকার। সেই তাড়নায় সেই বোধ থেকে আমরা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছি। বাঙালি সংস্কৃতির সহজিয়া উত্তরাধিকার এ বিষয়ের উপর একক বক্তৃতা উপস্থাপন করেন দেশবরেণ্য সংস্কৃতিজন অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবাল, সাংবাদিক ও লেখক আবেদ খান, মঞ্চকথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ওয়াহিদুল ইসলাম সহ আরও অনেকেই। 1 ঘণ্টা দৈর্ঘ্যের উপস্থাপিত প্রবন্ধের শিরোনাম ছিল বাঙালি সংস্কৃতির সহজিয়া উত্তরাধিকার। বাঙালি এবং বাংলাদেশের মানুষ খুব অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ এবং সহজিয়া মতাদর্শের মানুষ, কিন্তু যে কোনো কারণে হোক, রাজনৈতিক কারণে হোক, অর্থনৈতিক কারণে হোক, সাংস্কৃতিক কারণে হোক, ক্রমশ বাঙালিকে অন্ধকারে নেওয়া হয়েছে, মৌলবাদে নেওয়া হয়েছে এবং সাম্প্রদায়িকতায় নেওয়া হয়েছে। আমরা বলছি বাঙালি কখনোই সাম্প্রদায়িক ছিল না, তা থেকে উত্তরণ চাই, সেই উত্তরণে মানুষের সহযোগিতা চাই, তা নিয়েই আজকের কর্মশালা। 10 দিন ব্যাপী একটি সাউথ ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল চলছে রেনেসান্স ঢাকা গুলশান হোটেলে। রেনেসান্স ঢাকা গুলশান হোটেল দিয়ে এসেছে সাউথ ইন্ডিয়ান ফুড ফেস্ট ডিনার বুফে। ফেস্টিভ্যালে থাকছে একজন ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফ তার স্পেশাল রেসিপি নিয়ে। আমরা 10 দিন ধরে ফুড ফেস্টিভ্যালটা করছি। আমরা যেটা রিয়েলাইজ করেছি যে বাংলাদেশে আসলে ইন্ডিয়ান ফুডের একটা পপুলারিটি আছে। সো ইউ অল গ্রিউ আপ হ্যাভিং ইন্ডিয়ান কুজিন, অ্যান্ড ওয়েন উই আর টকিং অ্যাবাউট সাউথ ইন্ডিয়ান কুজিন ইটস নট অনলি ওয়ান এরিয়া। আমরা যেরকম সাউথ ইন্ডিয়ান মুভি দেখে মনে করি যে তামিল মুভি, আসলে তামিল না। আমাদের শেফ, ওনার নাম তামিল, বাট হি কাভার্স দ্য এন্টায়ার সাউথ রিজন অ্যাজ হি সেড। We have it's a dinner setup. We are providing more than 150 items, including the authentic South Indian dishes, and alongside with the international and continental dishes as well. দক্ষিণ ভারতীয় যত ঐতিহ্যবাহী রেসিপি আছে, যেমন ইডলি, সাম্বার, রসাম এবং তাদের বিভিন্ন পরিচিত খাবারগুলো রয়েছে এই ফেস্টিভ্যালে। সম্প্রতি ফেস্টিভ্যাল উদ্বোধন করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। এর আগে প্রেস কনফারেন্সে ফেস্টিভ্যালের লক্ষ্য, উদ্দেশ্য এবং বিভিন্ন ধরনের ফুড আইটেম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন হোটেল কর্তৃপক্ষ। সম্প্রতি শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো নাট্যকেন্দ্রের দর্শক নন্দিত নাটক তীর্থযাত্রী। প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন তৌকির আহমেদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত নাটকটিতে দেখা যায় রক্তক্ষয়ী যুদ্ধ শেষে সবাই বাড়ি ফিরে যায়, বাকি থাকে 3 জন সৈন্য। ওদের কোনো বাড়ি নেই, জ্ঞানের সন্ধানে পৃথিবীর পথে বেরিয়ে পড়ে ওরা। পৃথিবীর সর্বত্র তারা দেখে যুদ্ধ, দৃষ্টিভঙ্গির যুদ্ধ, আমিত্বের যুদ্ধ, শ্রেষ্ঠত্বের যুদ্ধ। পথে তারা নানা পরিস্থিতির মুখোমুখি হয়, বিভিন্ন জ্ঞানী মানুষের সঙ্গে তাদের দেখা হয়। নানা অভিজ্ঞতার ভেতর দিয়ে তারা জানতে পারে ভাগ্যবান আর ভাগ্যহীনের মধ্যে ফারাকটা কোথায়, আর এইসবের ভেতরেই তারা জীবনের অর্থ খোঁজে। নাট্যকেন্দ্রের 16তম প্রযোজনা তীর্থযাত্রী নাটকের মূল রচয়িতা হুমায়ুন কবির। নাট্যরূপ দিয়েছেন হুমায়ুন কবির ও তৌকির আহমেদ। নাটকটিতে অভিনয় করেছেন নাট্যকেন্দ্রের শিল্পীরা। কিন্তু তুলনা তো রহিত করা যাবে না, তুলনা মানুষের সহজাত। না বন্ধু, বন্ধুর চেয়েও বন্ধু, আমি তার চেয়েও। তোমাদের ভাগ্যে সম্মান আছে, গর্ব করার মতো স্মৃতি রয়েছে, নিজের মুখে দুঃখ, আমি তার চেয়েও অজ্ঞা। কেমন? আমার স্ত্রী আমাকে ছেড়ে গেছে যুদ্ধকালীন সময়। আলিয়স প্রসেস দো ঢাকার লা গ্যালারিতে চলছে শিল্পী উত্তম কুমার রায়ের একটি একক চিত্রকর্ম প্রদর্শনী।
অলিয়াস ফ্রোজেস দ্য ঢাকার লা গ্যালারিতে চলছে গল্পের বাস্তবতা শিরোনামে শিল্পী উত্তম কুমার রায়ের 12তম একক চিত্র প্রদর্শনী। শিল্পীর জীবনবোধ, পারিপার্শ্বিকতা, অভিজ্ঞতা অর্থাৎ বাস্তবতার প্রতিফলন ঘটেছে তার আঁকা আঁকিতে। জীবনে যে চলমানতায় আমরা অবস্থান করছি তার মধ্যে শিল্পী উত্তম কুমার রায়ের সত্তা নানাভাবে মুখরিত হয়ে আছে। আসলে আমি ছবি আঁকি আমি যে অবস্থানে থাকি, আমার পারিপার্শ্বিক যে অবস্থান, যে ভালো লাগা মন্দ লাগা, এগুলো তো একটা মনের ভিতরে চাপ তৈরি হয়। ভালো লাগার চাপ তৈরি হতে পারে, মন্দ লাগার যে কষ্ট সেটা তৈরি হতে পারে। তার পরিপ্রেক্ষিতে আমার মনের ভিতরে যে উপলব্ধি হয়, সেই উপলব্ধির প্রেক্ষিতে টেকনিক এবং রং নানা কিছু মিলে আমি প্রকাশ করি, যেটা হলো সরাসরি যা দেখি যা ভাবি তা না, একটু আলাদা করে। প্রতিনিয়ত মানুষের যে মনস্তাত্ত্বিক অবক্ষয়ের মুখোমুখি হয় তার চাপে গড়ে ওঠে শিল্পীর দুঃসহ মনোলোগ। এই মনোলোগ দৃষ্টির তীক্ষ্ণতা দিয়ে আবিষ্কার করতে চায়, শনাক্ত করতে চায় মূলের সত্যতা। এই মূলের নিগুড়তাই শিল্পী উত্তম রায়ের গল্পের বাস্তবতার প্রদর্শনী। সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে 16 জুলাই পর্যন্ত। তরুণদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে মানুষের জন্য ফাউন্ডেশন ও ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সংলাপ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। 4 জুলাই বৃহস্পতিবার বিকেলে ঢাকার গুলশানে EMK সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ এবং বিল্ডিং ইউথ স্কিল ফর সাকসেস নিয়ে 2টি পৃথক সেশন অনুষ্ঠিত হয়। এতে আলোচক ছিলেন ডিজিটাল অ্যান্ড IoT প্রফেশনাল সোলাইমান সুখন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সেবা প্রদান বিশেষজ্ঞ শিল্পী আক্তার, BJMA ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির প্রফেসর আফসানা ফিরদৌসী, শিল্পী টিপু মুন্সি ও তুরঙ্গমি থিয়েটারের পরিচালক ও নৃত্যশিল্পী পূজা সেনগুপ্তা। এরপর দ্বিতীয় পর্বে বিল্ডিং ইউথ স্কিল ফর সাকসেস সেশন পরিচালনা করেন ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের পরিচালক রোকেয়া প্রাচী। প্রিয় দর্শক, সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করব। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আগামী সপ্তাহে আমি বৃষ্টি আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।